বিভিন্ন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রার্থিতা বাতিলের আবেদন করে কখনো নির্বাচন কমিশনে কখনো আদালতে ছোটাছুটি করতে আমরা যখন দেখছি এনসিপি নেতাদের, বিশেষ করে হাসনাত আবদুল্লাহর পরে নাহিদ ইসলামকে ছোটাছুটি করতে দেখছি। হাসনাত আবদুল্লাহ সফল হয়েছেন, কিন্তু নাহিদ ইসলাম এখন পর্যন্ত সফল হননি। এরকম একটা পর্যায়ে এবার জামাতের আমিরের প্রার্থিতা বাতিলের আবেদন জানানো হলো। এটা এই মুহূর্তে আজকে সব থেকে রাজনীতির বড় খবরে পরিণত হয়েছে। জামাত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আবেদন জানানো হয়েছে। মূলত নারী বিদ্বেষী কথাবার্তা বলার জন্যই এই ঘটনা ঘটেছে এবং গতকালকে জামাত আমিরের একটি বক্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে এবং অভিযোগ করা হচ্ছে যে জামাত নারী বিদ্বেষী কথাবার্তা এখনই যখন বলছে, তখন তারা যদি ক্ষমতায় যায় তাহলে নারীরা কোন পর্যায়ে যাবে দেশে, নারীদের পুরোপুরি ঘরবন্দি করা হবে, এই অভিযোগ করা হচ্ছে। চলুন একটু জেনে দেখি জামাতের আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে কারা আবেদন করলেন, কেন এটা করা হলো, পেছনের কারণটা কি, যারা আবেদন করলেন তারা কোনো তোপের মুখে এবার পড়তে যাচ্ছেন কিনা। আপনি একটা জিনিস চিন্তা করেন তো, শিয়ালকে যদি আপনি মুরগি পাহারার দায়িত্ব দেন তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়? ঠিক একইভাবে যারা চুরি করে, যারা ব্যাংক চুরি করে, তাদেরকে আবার সংসদে পাঠাচ্ছেন আবার ব্যাংক চোরদের ধরার জন্য। ব্যাংক চোরদেরকে সংসদে পাঠিয়ে কখনোই ব্যাংক চোর ধরা যাবে না। ছোট ভাইয়ের কথা শুনে খুবই মজা লাগছে। নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্ত। 5 আগস্টের পরে এই বাংলাদেশে প্রথম ডাকাতি করেছে কে, প্রথম চুরি করেছে কে, আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। আপনাদের কি মনে আছে 5 আগস্টের পরে বিশাল একটা বন্যা হয়েছিল ভারতের ষড়যন্ত্রে? যে সময় কখনোই বাংলাদেশে বন্যা হয় না, ভারত বাংলাদেশে পানি ছেড়ে দিয়েছিলেন। কুমিল্লা, নোয়াখালীতে বিশাল একটা বন্যা হয়েছিল। সেই বন্যার মানুষকে রক্ষা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই হাসনাত সার্জিস তারা হাত পেতেছিলেন মানুষের কাছে। মানুষ এদেরকে বিশ্বাস করে কোটি কোটি টাকা এদের হাতে দিয়েছিলেন। শিশু তার টিফিনের টাকা বাঁচিয়ে বাঁচিয়ে যেটা ব্যাংকে রেখেছিলেন সেই টাকা হাসনাতের হাতে দিয়েছিলেন। একজন গৃহিণী তার কানের দুল এই হাসনাত সার্জিসের হাতে তুলে দিয়েছিলেন। একজন রিক্সা চালক তার কষ্টের জমানো টাকা এই হাসনাত সার্জিসদের হাতে দিয়েছিলেন। এই নতুন বাংলাদেশে প্রথম ডাকাতি করেছে এই হাসনাত সার্জিসরা। আজও কি সেই বন্যার টাকার হিসাব তারা দিয়েছে? আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে এদের হাতে আমি 10,000 টাকা সেই দিন দিয়েছিলাম। সেই টাকার হিসাব কি তারা দিয়েছে? তারা বন্যার মানুষের কাছে সেই টাকায় পৌঁছায় নাই। জামাত ইসলাম নাকি 162 থেকে 188টি আসন পেতে মরিয়ে এবং এর জন্য কোটি কোটি টাকা ইনভেস্ট করতেছে এবং ছলে বলে কৌশলে এই 162 থেকে 188টা আসন তারা যেভাবে হোক নেবেই। এটা কিন্তু আমার কথা না, এটা হচ্ছে ভারতের প্রভাবশালী পত্রিকা আনন্দবাজারের কথা। এখন প্রশ্ন করতে পারেন যে ভাই, ভারতের পত্রিকার আমার কথা বিশ্বাস কি? এটা তো আমরা জানতে পারি যে আসলে ভারত কি ভাবতেছে, ভারতের মনের কথা কি, এবং ভারত যেটাকে মোটেও পজিটিভলি নিচ্ছে না, এটা কিন্তু এই কলাম পড়লেই বোঝা যায়। মানে আনন্দবাজার ইঙ্গিত দিচ্ছে যে জামাত ক্ষমতায় আসতে পারে, আবার বলতেছে যে জনগণের ভোটে না, কিন্তু জামাত ক্ষমতায় আসবে ছলে বলে কৌশলে, নির্বাচনকে ম্যানিপুলেট করে। জনগণের ভোটে কিন্তু আসবে না জামাত। এবং হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী স্পষ্টভাবে ঘোষণা করেছেন জামায়াতকে ভোট দেওয়া মুসলমানের জন্য হারাম। এর আগে তিনি বিভিন্ন সময়ে এটাও বলেছেন জামাতের সাথে গেলে কাফের হয়ে যাবে। তিনি কি বক্তব্য দিয়েছেন আমি পুরোটা একটু পড়বো, খুবই অল্প কিছু কথা কিন্তু খুবই সিগনিফিক্যান্ট। তার আগে একটা, আজকে বরিশালে তারেক রহমানের জনসভা, বেশ বহু বছর পর। তিনি তো আর জনসভা ওইভাবে করতেন না, তিনি নানা রকম আলোচনা সভা করতেন কর্মীদের নিয়ে, বড় জনসভা করতেন না। এটা তার প্রথম এক্সপিরিয়েন্স। সেই হিসাবে যথেষ্ট পরিমাণ সাড়া পেলাম। এবার একটা চাঞ্চল্যকর খবর ঘটেছে। জামাত আমিরের প্রার্থিতা বাতিল চাওয়া হয়েছে। প্রার্থিতা যখন বাতিল চাওয়া হলো তখন এটা খুব স্বাভাবিকভাবেই রাজনীতিতে চাঞ্চল্যের সৃষ্টি করবে এবং করেছেও। আজকে দেখেছি বিভিন্ন নারীবাদী সংগঠনের পক্ষ থেকে রাজধানীতে বিক্ষোভও করা হয়েছে। রাজধানীতে বিক্ষোভের একটা চিত্র আপনারা দেখে নিতে পারেন। সেখানে আমরা দেখছি যে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে নারীরা মিছিল করছেন। সেখানে বলা হয়েছে জামাতের আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে কে স্মারকলিপি, এবং মূল খবরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে জামাতের আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে স্মারকলিপি। প্রথম আলোর শিরোনামটা দেখে নিন, নারী বিদ্বেষী অবমাননাকর বক্তব্যের অভিযোগে। সেখানে বলা হচ্ছে নারী বিদ্বেষী ও অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে বাংলাদেশ জামাত ইসলামীর আমির শফিকুর রহমানের প্রার্থিতা বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছে 11টি সংগঠন।
আজকে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা রাজধানীর আগারগাঁওতে নির্বাচন কমিশন ভবনে গিয়ে এই স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে কর্মজীবী নারীদের সম্পর্কে অবমাননাকর ও নারী বিদ্বেষী বক্তব্যের প্রতিবাদ, বক্তব্য প্রত্যাহার, নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ও উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিলের দাবি জানানো হয়। স্মারকলিপিতে বলা হয়, সম্প্রতি জামাতের আমির শফিকুর রহমান তার ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে কর্মজীবী নারীদের সম্পর্কে যে মন্তব্য করেছেন তা চরম অবমাননাকর ও কুরুচিপূর্ণ। এতে নারীর শ্রম, মর্যাদা ও সামাজিক ভূমিকার প্রতি সরাসরি অস্বীকৃতি প্রকাশ পেয়েছে, যা সংবিধান স্বীকৃত সমতা ও মানবাধিকারের পরিপন্থী। যদিও জামাতের পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে যে এক্স হ্যান্ডেল হ্যাক করা হয়েছিল। সংগঠনগুলোর অভিযোগ, সংশ্লিষ্ট দল এই মন্তব্যকে হ্যাকিং এর ফল বলে দাবি করলেও ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে প্রকাশিত বক্তব্যের ক্ষেত্রে এমন কোনো ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে কোনো নিরপেক্ষ তদন্ত বা প্রামাণ্য তথ্য এখনো প্রকাশ করা হয়নি। উল্টো হ্যাকিং সংক্রান্ত মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে পরস্পর বিরোধী তথ্য দেওয়া হয়েছে, যা পুরো দাবিকে আরো প্রশ্নবিদ্ধ করে। বলা হচ্ছে যে গার্মেন্টস সহ বিভিন্ন খাতে কর্মরত নারীরা যুগ যুগ ধরে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন বলে তারা বলছেন। এতে বলা হয়, এই নারীদের অবদান অবমূল্যায়ন করে এই ধরনের বক্তব্য নারীর প্রতি ঘৃণা, বৈষম্য ও সহিংসতার সংস্কৃতি উস্কে দেয়, কর্মজীবী নারীদের নিরাপত্তা ও মর্যাদাকে হুমকির মুখে ফেলে। সংগঠনগুলো 4টি দাবি উপস্থাপন করে। দাবিগুলো হলো অবিলম্বে অবমাননাকর বক্তব্য প্রকাশ্যে প্রত্যাহার, কর্মজীবী নারীদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা, নারীর মর্যাদা ক্ষুণ্ণ করে ভবিষ্যতে এমন বক্তব্য থেকে বিরত থাকার অঙ্গীকার, নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং শফিকুর রহমানের প্রার্থিতা বাতিল করা। এই দাবিগুলো তারা করেছেন। স্মারকলিপি জমা দেওয়ার পর নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন নারী সংগঠনগুলোর প্রতিনিধিরা। বৈঠক শেষে প্রতিনিধি দলের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিনা লুৎফা সাংবাদিকদের বলেন, নির্বাচনের সময় নারীর ওপরে হামলা ও হয়রানির ইতিহাস রয়েছে। আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি যেন নারী পুরুষ সবাই নিরাপদে ভোট দিতে পারেন এমন পরিবেশ নিশ্চিত করতে। ইসি এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করছি। গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরফা মিশু বলেন, জামাতের নেতারা ধারাবাহিকভাবে নারী বিদ্বেষী বক্তব্য দিয়ে চলেছেন, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। আমরা প্রধান নির্বাচন কমিশনারকে বলেছি, আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নিলে নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থা বাড়বে। দেশের অর্ধেক মানুষ নারী এবং এই নারীদের বিরুদ্ধে এরকম ব্যঙ্গ বিদ্রুপ করা, এটাকে তারা মানতে নারাজ। এদিকে যেটা হয়েছে, গতকালকেও জামাতের আমিরের একটা বক্তব্য বেশ সমালোচনার মুখে পড়েছে। তিনি যে নারী কমিশন হয়েছিল, এই সরকার নারী কমিশন এবং নারী কমিশনের রিপোর্ট, সেই ব্যাপারে অনেকটা তাচ্ছিল্যের সুরে বলেছেন যে কমিশনের রিপোর্ট তো অনেক দূরের কথা, এই কমিশনই তো আমরা মানি না, কারণ এই কমিশনে আমাদের ধর্মীয় প্রতিনিধি ছিল না। ধর্মীয় প্রতিনিধি থাকতে হবে নারী কমিশন করতে হলে, এই বক্তব্য তিনি দিয়েছেন এবং খুবই তাচ্ছিল্যের সুরে বলেছেন যে এই কমিশনই আমরা মানি না, আমি মানি না, আমার দল মানে না, আমরা কেউ মানি না, আমরা ক্ষমতায় গেলে এই ব্যাপারে নতুন করে আমরা সিদ্ধান্ত নেব। অর্থাৎ জামাত ক্ষমতায় গেলে নারী কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্ট কিছুই মানা হবে না, সেই বক্তব্য দেওয়া হয়েছে। সেটাও প্রচন্ড সমালোচনার মুখে পড়েছে এবং সেটাও এই সংগঠনগুলো উল্লেখ করেছেন নির্বাচন কমিশনের কাছে। আমরা এর আগে দেখেছি যে এই নারী কমিশন যেটা হয়েছিল, সেই কমিশনের বিরুদ্ধে সোহরাওয়ার্দী উদ্যানের মতো ঐতিহাসিক জায়গায়, যেখানে বঙ্গবন্ধু স্বাধীনতার প্রথম এক ধরনের ডাক, স্বাধীনতার ঘোষণার আগে যে স্বাধীনতার ডাকটা এসেছিল পরোক্ষভাবে 7ই মার্চের ভাষণ, সেই ভাষণের কারণে বঙ্গবন্ধু সেই ভাষণের কারণে সোহরাওয়ার্দী উদ্যান ঐতিহাসিক মর্যাদা লাভ করে এবং সেই সোহরাওয়ার্দী উদ্যানে নারী বিদ্বেষী নানা ধরনের কটু কথা, এমনকি নারীকে বেশ্যা উপাধি দিয়ে বক্তব্য দিতেও আমরা দেখেছিলাম। সব মিলিয়ে নারী বিষয়ক যা হচ্ছে কিংবা বিভিন্ন ইসলামী দল যে সকল বক্তব্য দিচ্ছে, সেই বক্তব্যগুলো নারীবাদী সংগঠনগুলো মানতে নারাজ। এই যে মানতে নারাজ, সেই নারাজ ব্যাপারটা কতটা কার্যকর হবে, পরবর্তীতে নির্বাচনের পরে যারা ক্ষমতায় আসবেন তারা কতটা এই ব্যাপারগুলোকে প্রাধান্য দেবেন। যদি বিএনপি জোট ক্ষমতায় আসে, আমরা দেখছি যে বিএনপি তারেক রহমান তার স্ত্রী এবং কন্যাকে মাঠে নামিয়েছেন নির্বাচনের জন্য। আজকেও দেখলাম তার স্ত্রী কন্যা নারীদের নিয়ে ভালো ভালো কথা বলছেন। বিএনপি এই ব্যাপারগুলোকে বাস্তবায়ন করবে কিনা, নাকি বিএনপির যে আগের সর্বশেষ যে ক্ষমতায় ছিল 2001 থেকে 2006, সেখানে তারা জামাত ইসলামের সঙ্গে জোট করে এক ধরনের গুবলেট পাকিয়ে ফেলেছিল, সেরকম ব্যাপারেই আবার তারা পুনরায় প্রবেশ করবে কিনা, সেই ব্যাপারটা নিয়ে মানুষের মনে এক ধরনের প্রশ্ন জিজ্ঞাসা তো রয়েছে। মানুষ প্রত্যাশা করে যে দলই ক্ষমতায় যাক, সেই দল বাংলাদেশের এই মুহূর্তে যে মোট ভোটার, সেই মোট ভোটারের 51% বেশি কিন্তু নারী ভোটার। অর্থাৎ
অর্থাৎ পুরুষের চাইতে নারীর সংখ্যা বাংলাদেশে বেশি, সেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষের অধিকার নিয়ে কটু কথা বলা, বাজে কথা বলা, বাজে মন্তব্য করা, কমিশন মানতে না চাওয়া, মানে নারীকে ঘরবন্দি করে রাখা, ঘরবন্দি করতে চাওয়া, আবার নির্বাচনের প্রচারে নানাভাবে নারীকে ব্যবহার করা, এই ব্যাপারগুলো অনেকটা স্ববিরোধী ব্যাপার। দর্শক, এই নারীবাদী 11টা সংগঠন থেকে যে নির্বাচন কমিশনে আবেদন জানানো হলো জামাতের আমির সম্পর্কে, এই আবেদন তো কার্যকর হবেই না, মানে প্রশ্নই আসে না প্রার্থিতা বাতিলের। কিন্তু এই আবেদন করার প্রেক্ষাপটে এই নারীরা কিংবা এই 11টি সংগঠন কোনো সংকটের মধ্যে পড়বেন কিনা, সেই ব্যাপারে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের। ডক্টর ইউনূস ক্রাউড ফান্ডিং এর নামে 100 কোটি টাকা বন্যার মানুষের জন্য সংগ্রহ করেছিলেন, সেই টাকারও কি কোনো হদিস পাওয়া গেছে? যায় নাই। যারা নতুন বন্দোবস্ত, নতুন স্বপ্ন দেখাইছে 5 তারিখের পরে, আমি মনে করি সবচেয়ে বেশি ভণ্ডামি করেছে এই বাটপারেরা। নতুন বন্দোবস্তের স্বপ্ন দেখিয়ে পুরো বাংলাদেশকে তারা তছনছ করে দিয়েছে। তারা বিভিন্ন জায়গায় মব তৈরি করেছে, বিভিন্ন সচিবালয়ে গিয়েছে, বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়েছে, তাদেরকে ভয় দেখিয়ে ভীতিকর অবস্থা তৈরি করে যে তোমাকে জেলে ভরে দিব তুমি যদি টাকা না দাও। এভাবে তারা পদ বাণিজ্য করেছে, বিভিন্ন অনিয়মে কোটি কোটি টাকা তারা হাতিয়ে নিয়েছে। আজকে তারা বড় গলায় কথা বলছে, গলা ফুলায় ফুলায় আজকে হাসনাত কথা বলছে। আরে বাবা, নতুন বাংলাদেশে প্রথম চুরি ডাকাতি করেছো তোমরা সংসদে যাবা এই নতুন বাংলাদেশের চুরি বাটপারির মধ্য দিয়ে, এটা আমরা মেনে দিব। তোমরা কাকে বলছো ঋণ খেলাপি? বাংলাদেশে কোন ব্যক্তিটা ঋণ খেলাপি করে নাই? কোন ব্যক্তিটা ঋণ খেলাপি নাই? আরে বাবা, সে ব্যাংক থেকে টাকা ঋণ নিয়েছে, সে ব্যাংকে টাকা সে দিবে কি দিবে না, দিতে পারবে কি পারবে না, সেটা ব্যাংক কর্তৃপক্ষ, সরকার সেই ব্যবস্থা নিবে। এই হাসনাত সার্জিসদের চেয়ে একজন ঋণ খেলাপি শত গুণে ভালো। এরা নতুন বাংলাদেশে প্রথম চুরি করেছে, ডাকাতি করেছে, বন্যার মানুষের সহযোগিতার কথা বলে প্রথম তারা মানুষের টাকা হাতিয়ে নিয়েছে। সেই টাকার হদিস এখন পর্যন্ত পাওয়া যায় নাই। নতুন বাংলাদেশে এই ধরনের চোর বাটপার আমরা সংসদে, পার্লামেন্টে দেখতে চাই না। আপনারা দেখতে চান কিনা অবশ্যই কমেন্টে মতামত জানাবেন। ধন্যবাদ। আমাদের অনেক বদনাম করেছে, যেটা ভারতীয় পত্রিকার পক্ষে খুবই স্বাভাবিক, কারণ তারা চায় না আসলে জামাত ক্ষমতায় আসুক। ওই যে নামের শেষে ইসলাম আছে এরকম কোনো ক্ষমতায় আসুক, এটা ভারত চায় না। সুতরাং তারা মনে খুব কষ্ট নিয়ে হলেও স্বীকার করতে বাধ্য হয়েছে যে এবারের নির্বাচনে জামাত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, এবং এটাও বলেছে যে জামাত বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলতেছে। তো আমরা এর মাধ্যমে জানতে পারবো যে আসলে ভারতের আসলে অবস্থান কি জামাতকে নিয়ে। তো শিরোনাম দিয়েছে, নীরবেই নির্বাচনের গুটি সাজিয়ে চলেছে জামাত। লিখেছে, নির্বাচনে জেতার জন্য জামাত বিশেষ কৌশলের আশ্রয় গ্রহণ করেছে। কি সেই বিশেষ কৌশল? জামাত একটা নির্দিষ্ট সংখ্যক আসনকে টার্গেট করে ভোটারদের তথ্য সংগ্রহ করতেছে, এবং ভোটের দিনে জামাত বিশেষ প্রস্তুতি নিয়ে ওই ভোটারদেরকে ধরে ধরে নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে জোর করে জামাতে ভোট দেওয়া হবে। এবং যেই প্রশাসন আছে, আমলাতন্ত্র আছে, এদেরকেও নাকি জামাত ম্যানেজ করে ফেলেছে, এবং প্রশাসনের বেশিরভাগই নাকি জামাতের অনুগত। আমরা তো জানতাম যে প্রশাসনের বেশিরভাগই বিএনপির অনুগত, এখন আনন্দবাজার বলতেছে প্রশাসন নাকি জামাতের অনুগত। জামাত ইসলাম প্রশাসনকে কবজায় নিয়ে নিয়েছে, এবং বলা হয়েছে যে বিশেষ বাহিনীর একটি বিশেষ অংশ ভোটের দিন জামাতকে সহযোগিতা করবে। তার মানে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর একটি বিশেষ অংশ ভোটের দিন জামাতকে নির্বাচনে জিততে সহায়তা করবে। আরো বলেছে, জামাতের পুরুষ এবং মহিলা কর্মীরা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করতেছে, তাদের কাছে রিকোয়েস্ট করতেছে, তাদের হাত পা ধরতেছে। ধরবে, এটা তো আর অবৈধ কিছু না, তাই না? আবার বলতেছে, জামাতের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে গরিব ভোটারদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র নাম্বার মানে এনআইডি নাম্বার এবং মোবাইল নাম্বার সংগ্রহ করতেছে, এবং এইসব মোবাইল নাম্বারে পরে হয়তো টাকা পয়সা দিবে। সুতরাং ভোটারদের প্রভাবিত করে নিজেদের দিকে ভোট টেনে নিতেই জামাত মূলত এসব করতেছে। আরো বলতেছে যে জামাত 162 থেকে 188টি অগ্রাধিকার ভিত্তিক আসনে প্রচারের জন্য ব্যাপক পরিমাণ টাকা খরচ করতেছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এক এলাকার ভোটার অন্য এলাকায় হস্তান্তর করতেছে। যেমন আনন্দবাজার বলতেছে, মনে করেন যে ঢাকা 1 আসন, জামাত জানে যে ঢাকা 1 আসনে তারা কোনোভাবেই জিততে পারবে না। সুতরাং ঢাকা 1 আসনের যে ভোটারগুলো আছে, অল্প হলেও আছে যারা জামাতকে সমর্থন করে, তাদেরকে ঢাকা 1 থেকে ঢাকা 8-এ ট্রান্সফার করেছে। মনে করেন ঢাকা 8-এ জামাত বিএনপির ভিতরে হাড্ডাহাড্ডি লড়াই হবে, কিছু সংখ্যক ভোট বেশি পেলেই জামাত জিতে যায়। সুতরাং জামাত ইসলাম ঢাকা 1 থেকে জামাত সমর্থিত ভোটারদেরকে নিয়ে ঢাকা 8-এর ভোটার বানিয়েছে। তো এইরকম করে নির্বাচনের অনেক আগেই জামাত এসব প্ল্যান করে এক এলাকার ভোটার আরেক এলাকায় নিয়েছে, যাতে তারা নির্বাচনের সুবিধা পায় এবং তারা ভোটে জিতে আসতে পারে। এটা আনন্দবাজার বলতেছে। প্রতিটি আসনে জামাত 50 থেকে 100 কোটি টাকা খরচ করতেছে। এটা অতিরঞ্জিত, আমার বিশ্বাস হয় না। শুধু তাই না, তারা যে শরিক দল, জোট শরিক দল, এনসিপি, এবি পার্টি, লিবারেল ডেমোক্রেট পার্টি, এদেরকেও তারা প্রচুর টাকা দিচ্ছে। আনন্দবাজার বলতেছে যে ভোটের দিন জামাত আরেকটা কৌশল নিবে। আমার কাছে একটা খুব হাস্যকর মনে হয়, আপনারা শোনেন। আনন্দবাজার বলতেছে, ভোটের দিন ভোট কেন্দ্রের লাইনে, মানে ভোট দেওয়ার জন্য লাইন পড়ে না, সেই ভোট কেন্দ্রের লাইনে জামাতের কর্মীরা দাঁড়িয়ে পড়তে পারেন। দাঁড়িয়ে তারা সামনেও যাবেন না, পিছেও যাবেন না, দাঁড়িয়ে থাকবেন, যাতে ভোট গ্রহণ প্রক্রিয়া
মন্থর হয় বা ধীরগতি হয়, ফলে বিএনপির লোক এসে আর ভোট দিতে পারবে না, পরে তো ভোটের সময় শেষ হয়ে যাবে। এর চেয়ে হাস্যকর আর কি হতে পারে? বলতেছে যাতে বিএনপি ভোটাররা ভোট দিতে লাইনে ঢুকতে না পারে, অথচ ভোট গ্রহণের সময় কিন্তু 1 ঘন্টা বাড়ানো হয়েছে অলরেডি। আবার বলতেছে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে জামাত সমভাবাপন্ন ব্যক্তিদের বসাতে সক্ষম হয়েছে এবং ভোট কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকবেন আনসার বিডিপি সদস্যরা। অনেকের অভিযোগ প্রত্যেকটি ভোট কেন্দ্র পাহারায় জামাতের 15 থেকে 20 জন কর্মী থাকবেন। আবার বলতেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে পুলিশের ডিসি, এসপি, ওসি বেশিরভাগ নাকি জামাতের সমর্থক। এটা নাকি ইউনূস সরকার সাজিয়েছে যাতে প্রত্যেকটা থানায় থানায় জামাত সমর্থিত ওসি, ডিসি, এসপি এরা থাকে। এটা নাকি ইউনূস সরকারের প্ল্যান। আবার বলতেছে জামাত ইসলামী স্কুল ম্যানেজিং কমিটিতে প্রথম থেকেই নিজেদের লোক ঢুকিয়েছে। সাধারণত ভোট কেন্দ্র কিন্তু স্কুলেই হয়, তাই না? তো যেসব স্কুলে ভোট হবে সেই ভোট কেন্দ্র নাকি ওই স্কুলের ম্যানেজিং কমিটি নিয়ন্ত্রণে থাকে। ফলে এই জামাত সমর্থিত স্কুল ম্যানেজিং কমিটি প্রিজাইডিং এবং পুলিং অফিসারকে প্রভাবিত করে ভোটটা অন্যায়ভাবে জামাতের দিকে নিয়ে আসতে পারে। ভাবতে পারেন মানে কোন দেশে বাস করতেছে? এটা কি ভারতের ভোট নাকি? আবার বলতেছে বিশেষ একটি বাহিনীর বড় অংশে জামাতের প্রভাব রয়েছে, মানে সেনাবাহিনীর কথা বলতেছে আর কি, যদিও নাম বলে নাই। ওই বাহিনীর যশোর ও রংপুর এলাকার শীর্ষ কর্মকর্তারা জামাতকে ভোট দিতে সাধারণ মানুষকে চাপ দিচ্ছেন। এই যশোর ক্যান্টনমেন্ট এবং রংপুর ক্যান্টনমেন্টে নাকি ওই সব সেনাবাহিনীর বড় কর্মকর্তারা আছে, তারা ওইসব এলাকার লোকদেরকে বলতেছে তোমরা জামাতকে ভোট দিবা, অথচ আমি কিন্তু এরকম কখনো শুনি নাই, এরা বলতেছে। আবার খুলনার হিন্দু অধ্যুষিত গ্রামগুলোতেও চাপ দেওয়া হচ্ছে, যদিও খুলনায় জামাত খুবই স্ট্রং। তারা এই কলামে কিছু কিছু বিশ্লেষকের কমেন্ট নিয়েছে, কিন্তু একজন বিশ্লেষকেরও নাম প্রকাশ করেনি, মানে ওই যে অসমর্থিত সূত্র, বিশ্বস্ত সূত্র ইত্যাদি ইত্যাদি আর কি। আনন্দবাজার আরো বলতেছে এই ভোটে জিতার জন্য বহুদিন ধরেই দাবার গুটি সাজিয়েছে জামাত এবং বিএনপি নেতাকর্মীরা যখন আওয়ামী লীগের উপর হামলায় ব্যস্ত তখন নিঃশব্দে এইভাবে কাজ করে গিয়েছিল জামাত এবং এভাবেই জামাত মাস্টার প্ল্যান সাজিয়েছে নির্বাচন জেতার জন্য। তখন বিএনপি আওয়ামী লীগের উপর হামলায় ব্যস্ত ছিল। আবার বলতেছে আওয়ামী লীগের 30 থেকে 35% 10% ভোটারও যদি ভোট কেন্দ্রে ভোট দিতে যান তাহলে বেশিরভাগ ভোটারই নাকি জামাতকে ভোট দিবেন। আমার তো বিশ্বাস হয় না। বিএনপির লোকেরা মির্জা ফখরুল সহ যেভাবে সারাদিন আওয়ামী লীগের প্রশংসা করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনে, আওয়ামী লীগের মামলা উঠে দিব, দল হিসাবে আবার গ্রহণ করবে। আবার একজন বলে যে ক্ষমতায় আসলে বিএনপি মধ্যবর্তী নির্বাচন দিবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ করে দিবে। আবার বিপিনুর বলে আওয়ামী লীগের দায়িত্ব আমি নিলাম, এরকম তো বলতেছে। জামাত তো এগুলো বলে না, তাই না? কিন্তু তারপরেও আনন্দবাজার মনে করে যে আওয়ামী লীগের সব ভোট নাকি জামাতই পাবে। এইসব দিক দিয়েই তারা মনে করে যে বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলতে পারে জামাত। তবে এটাও সত্য যে আওয়ামী লীগের সব ভোট যে বিএনপিতে যাবে তা কিন্তু না, বা বেশিরভাগ ভোটই যাবে বিএনপিতে। একটা জরিপ হচ্ছে সাম্প্রতিক সময়, সেখানে লিখেছে যে 48% আওয়ামী লীগ সমর্থক বিএনপিতে ভোট দিবেন আর সামান্য কিছু জামাতকে ভোট দিবেন আর বাকিরা ভোট কেন্দ্রে যাবেন না। তাহলে এখানে দেখুন যে আওয়ামী লীগের বেশিরভাগ ভোটগুলো কিন্তু বিএনপিতে যাবে, কারণ আওয়ামী লীগের সমর্থকরা মনে করেন যে একমাত্র বিএনপি ক্ষমতা এলেই আবার আওয়ামী লীগের পুনর্বাসন সম্ভব হতে পারে, যেটা বার্তা সংস্থা রয়টার্সকে ইন্টারভিউতে তারেক রহমান বলেছেন গতকালকে যে শেখ হাসিনার পুত্রকন্যা ইচ্ছা করলে রাজনীতি করতে পারবে যদি জনগণ চায়। একটা ইঙ্গিত আছে যে বিএনপি ক্ষমতা আসলে হয়তো আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনবে। তো এইসব কারণেই আওয়ামী লীগ সমর্থকরা বিএনপিতে ভোট দিবে, এটা স্বাভাবিক। কিন্তু এখানে বলতেছে যে আওয়ামী লীগের ভোটগুলো সব জামাতে যাবে। তবে এটাও সত্য যে আওয়ামী লীগের নামে জায়গায় জায়গায় যেসব মামলাগুলো, এসব মামলার বাদী কিন্তু বিএনপির লোক, জামাত কিন্তু মামলা করে নেই। হ্যাঁ, তো কিছু কিছু আওয়ামী লীগের লোকদের আবার ক্ষোভ আছে বিএনপির প্রতি, তারা জামাতকে ভোট দিবে, বাট আওয়ামী লীগের বেশিরভাগ ভোট কিন্তু বিএনপি পাবে। তো এই হচ্ছে অবস্থা। দর্শক এখানে দেখলেন যে ভারতীয় পত্রিকা আনন্দবাজার তারাও কিন্তু বলতেছে যে জামাত বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলতেছে এবং জামাত নির্বাচনকে প্রভাবিত করে, নির্বাচন ম্যানিপুলেট করে, মানে অবৈধভাবে, মানে আনন্দবাজারের মতো কি অবৈধভাবে 162 থেকে 188টি আসন পরিকল্পনা করে তারা জয়লাভ করে আসবে। যদিও আমি আনন্দবাজারের এই কলামের সঙ্গে মোটেই একমত নই, বাট জামাত ইসলামের উত্থান দেখে আনন্দবাজারীয়দের এই যে এই উদ্বেগ, আক্ষেপ এবং মিথ্যার ফুলঝুরি, এটা ভালো লাগতেছে। দর্শক আপনাদের মন্তব্য জানতে চাই, কমেন্টে জানাবেন কিন্তু। ভালো থাকবেন। প্রশ্ন করে রাখা দরকার, যেন মহিবুল্লাহ বাবুনগরকে কি কাফের আখ্যা তাদের দেওয়া উচিত না? আমি জামাতের কথা বলছি। জামায়াতের রাজনীতি মানে জামায়াতের ইসলাম বা আকিদার প্রশ্নটা, জামায়াতের রাজনীতি নিয়ে প্রশ্ন যারা করেন, আমি এই প্রশ্নটা বহুদিন থেকে করেছি। আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন হিসেবে জানিয়েছি, আমি একজন মধ্যপন্থী উদার গণতন্ত্র বিশ্বাসী মানুষ হিসেবে, যে কোনো ফর্মের, ধর্মের নামে হোক বা অন্য কোনো আইডেন্টিটি, বর্ণের নামে হোক বা অন্য কোনো জাতিগত পরিচয়ের নামে হোক, ভাষার নামে হোক, কোনো আইডেন্টিটি পলিটিক্স আমি এন্ডোর্স করি না। এতে বিভৎস ঘটনা ঘটে গেল। আর জামাতের 71-এর ভূমিকার জন্য তো কথা বলছি। আওয়ামী লীগের মতো করে মুক্তিযুদ্ধকে দেখি না, কিন্তু মুক্তিযুদ্ধকে খুবই উঁচু জায়গায় স্থান দেই, সেই হিসাবে দেখছি। জাস্ট পলিটিক্যাল ক্রিটিসিজম। তার ফল হচ্ছে এই, আমি ক্রমাগত নাস্তিক, কাফের এই ট্যাগ পেয়েছি। মানে অনলাইন প্রোগ্রামে জামাতের হয়ে ব্যাটিং করা ব্যারিস্টার আমাকে নাস্তিক বলেছেন, কমেন্টে তো আছেই। আর সবচেয়ে বড় কথা, একজন এমপি ইলেকশন করছেন, আমির হামজা, আমি এটা নিয়ে একটা ভিডিও করেছি, আপনারা অনলাইনে পাবেন, দেখে নেবেন, যিনি আমি
মুক্তিযুদ্ধে সমস্যা না থাকলে জামাতের রাজনীতি সমর্থন করতাম না, উনি রেফারেন্স দিয়ে বলছেন। এতেই আমি টাটকা শয়তান হয়ে গেছে, আমাকে দেখতে টাটকা শয়তানের মতো লাগে, আমি কাফের হয়ে গেছে, আমার জানাজা পড়া যাবে না, এসব কথা বলেছেন। এসব লোককে তারা মনোনয়ন দিয়েছে। আরো কত সব বিভৎস নোংরা কথাবার্তা এই নোংরা লোকটা বলেছে, কিন্তু জামাত ইসলামী তাকে নমিনেশন বহাল রেখেছে এবং তিনি নির্বাচন করে বেড়াচ্ছেন। সারা পৃথিবীর দেশবাসীর তো বটেই, সারা পৃথিবীরও দেখা উচিত জামাত আসলে কারা, কি করছেন। সেই প্রসঙ্গে বলছি, একটু মহিবুল্লাহ বাবুনগরীকে একটু বলেন। আমি প্রায় বলি, ওটা বলবেন না, আগেও বলেছি, হ্যাডাম নাই। জাহেদকে বলে ফেলা যায় কাফের শয়তান, যাতে কোপায় মেরে ফেললো কেউ। বাংলাদেশে একজন মুসলিমকে যখন কেউ কাফের শয়তান খেতাব দেয়, নাস্তিক খেতাব দেয়, সে মুরতাদ হয়ে যায়। কেউ কেউ মনে করে তাকে হত্যাযোগ্য করে ফেলা যায়। ইয়াস, কিন্তু মহিবুল্লাহ বাবুনগরীকে আবার যায় না, উনি হেফাজত ইসলামের আমির। তো একটু পড়ি, তিনি একটা সভায় বলেছেন, মওদুদি জামায়াতের সঙ্গে যারা জোট করেছে তারাও মওদুদি। আমার কাছে এটা নির্বাচন নয়, এটা জামায়াতের বিরুদ্ধে জিহাদ। সমস্ত মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম। আমি আবারও পড়ছি, সমস্ত মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম, এটা কোনোভাবেই জায়েজ নয়। তিনি আরো বলেন, জামায়াত ইসলামের সঙ্গে আমাদের মৌলিক ও আকীদাগত বিরোধ রয়েছে, তারা দিনের সঠিক ব্যাখ্যা দেয় না, তাই এই বাতিল শক্তির উত্থান ঠেকাতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। বাতিল শক্তি মুসলমানের জন্য হারাম, এবং জামাতকে তিনি বাতিল শক্তি বলছেন। মানে মহিবুল্লাহ বাবুনগরীকে নাস্তিক কাফের ঘোষণা করতে, শয়তান বা টাটকা শয়তানের মতো দেখতে বলতে, আর কত কি বলতে হবে? জামাতকে বলবে? আমরা একটা কথা বলতে চাই, ইসলামের ইন্টারপ্রিটেশন, আমি জামাতকে ইসলামের ইন্টারপ্রিটেশন নিয়ে কোনোদিন ব্যাখ্যা করবো না, প্রশ্ন করিনি, আমি সেইটা করার যোগ্য মানুষও নই। আমি জাস্ট একটা কথা বলার চেষ্টা করেছি যে আইডেন্টিটি পলিটিক্স যেহেতু জামাত করছেই, তার দলের নামের সাথে ইসলাম আছে, তাকে দেখাতে হবে সে ইসলামকে কিভাবে ইনকর্পোরেট করছে তার দলের মধ্যে। সে শরিয়া করছে কি করছে না, না করলে ঘোষণা দিতে হবে, আমিরের পর্যায় থেকে ইশতেহারে থাকতে হবে করবো না, অথবা করলে সেটা কেমন হবে। ইনফ্যাক্ট ইসলামে যদি শরিয়ার কথা নাই, তাতে কি হয়ে গেল? কারণ ওনাদের তো গুপ্ত ধারা থাকে। জামাতে যে নারী আমির হতে পারবে না কোথাও লেখা আছে, কিন্তু আমরা দেখলাম তো আছে, খুব ভালো মতো আছে। তারা এটা প্রকাশ্যে ইন্টারন্যাশনাল মিডিয়ার কাছে বলেন, তাদের নারী নেত্রীরা সেটা মেনে আবার ঘোষণাও দেন, সংবাদ সম্মেলনে কথা বলেন। তো তাহলে কোন কোন গুপ্ত আছে না ছিল আমাদের জানতে হবে। তো শুধু আমি এই প্রশ্নটুকু করেছিলাম, ইসলামের ইন্টারপ্রিটেশন না। আর যদি তিনি শরিয়া কায়েম না করেন, তাহলে তাহলে ইসলাম শব্দটা কেন ব্যবহার করছেন, যে প্রশ্নটা ইনফ্যাক্ট বাইতুল মুকাররমের খতিব তুলেছেন গতকাল, আমি আপনাদেরকে তার বক্তব্যটা শুনিয়েছি। এটাই এখন খুবই আলোচনার ব্যাপার। তো এই মুনাফিকি নিয়ে কথা বলা দরকার আছে। তার চেয়েও জরুরি কথা, মহিবুল্লাহ বাবুনগরী তাদের আকীদার প্রশ্নই তুলছেন, যে দলটা ইসলামের কথা বলে, উনি মনে করেন যেটা ইসলামই না। এখন আল্লামা বাবুনগরী ইসলাম বোঝেন না, কে বোঝেন না, আমরা তর্কে ঢুকছি না, এই তর্কে ঢুকছি না। আমি জাস্ট ওই কথাটাই বলতে চাইছি, এইরকম সর্বজন শ্রদ্ধা একজন মানুষ এই ধরনের একটা মন্তব্য করছেন, ভোটারদের বিবেচনা করা দরকার, কারণ তাদের আচরণ মেলানো দরকার। ইসলামের সবচেয়ে ভয়ঙ্কর পাপের মধ্যে একটা হচ্ছে মুনাফিকি, নিজেকে ডিসগাইজ করা। আমি কি করবো আমি জানি না, ঘোষণা দিয়ে বলছি না, করবো বা করবো না, এটা করবো ওটা করবো না। কেউ কেউ বলবো ধাপে ধাপে করবেন, ধাপে ধাপে হলো কোন ধাপে, কত ধাপে, এই ধাপে কতটুকু, পরের ধাপে কতটুকু, সবকিছু বলা দরকার। এটা নিয়ে একটু বিস্তারিত কথা বলবো। সবকিছু করা দরকার, সবকিছু বলা দরকার। আমাদের ভোটাররা নিশ্চয়ই বিবেচনা করবেন। অন্য ধর্মগুরুরাই যাই বলছেন, বাইতুল মুকাররমের খতিব খুবই, উনি হওয়ার পর, আমি আসলে তো ওনাদের খবর খুব বেশি রাখি না, উনি হওয়ার পর আমরা আরও অন্যান্য গুরুত্বপূর্ণ ধর্মগুরুদেরকে দেখেছি যে তারা খুবই অ্যাপ্রিসিয়েট করছেন যে অত্যন্ত নির্লোভ একজন মানুষ সেই দায়িত্বে গেছেন, সেই প্রশংসা দেখেছি। একই সাথে মহিবুল্লাহ বাবুনগরী সম্পর্কেও এই রকম কথা প্রচার, তিনি সবার মুরব্বী স্থানীয় মানুষ, কিন্তু তিনি এই কথাটা বলছেন। এই ভোট শুধুমাত্র সুশাসন দুর্নীতির জায়গায় থাকলে ভালো হতো, এটা জনগণের জন্য ভালো। দুর্নীতি মুক্ত করা, সুশাসন দেওয়া, জনগণের স্বার্থ দেখা, এটা আছেই, কিন্তু এই ভোটে আদতে প্রধান হয়ে উঠছে একেবারে ভিন্ন ইস্যু। আমরা কার হাতে দেশ তুলে দেব? ভুল ভ্রান্তি থাকা একজন মোটামুটি চিনতে পারি মানুষ, নাকি চিনতে পারি না এমন একটা মানুষ যিনি মুনাফিকি করে নানা রকম চেহারা প্রয়োজন মতো আমাদের দেখান? ভোটারদের ভাবতে হবে। একটু অন্য বিষয়ে আলোচনা করতে আসলে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হলো, কালকে একটা আলোচনা সভা শুনছিলাম যে এখন নির্বাচনটা আসলে কেমন। বিএনপি জামাত না দর্শক, বিএনপি জামাত না, নির্বাচনটা হচ্ছে বিএনপি ভার্সেস আদার্স। এটা চমৎকার করে একটা মাসুদ কামাল একটা ব্যাখ্যা দিছে, আমি শুনলাম। আগে রাজনীতিটা ছিল আওয়ামী লীগ এন্টি আওয়ামী লীগ, এখন রাজনীতিটা হচ্ছে বিএনপি এন্টি বিএনপি। আওয়ামী লীগ তো নেই, আওয়ামী লীগ না থাকায় গুরুত্বপূর্ণ হিসেবে আবির্ভূত হয়েছে বিএনপি। যদি এই নির্বাচন এবং রাজনীতিতে যদি তিনটা স্রোত থাকতো, বিএনপি, জামাত এবং এনসিপি, তাহলে কিন্তু ওই যে মাল্টি পার্টি যে পলিটিক্স, সেটা হয়তো মাল্টি পার্টি ইলেকশনটা হয়তো, সেটা নষ্ট করে দিয়েছে এনসিপি। এনসিপি নষ্ট করাতে জামাত, এনসিপি আরো অন্যান্যরা মিলে এবং ওই
12 দলীয় জোট থেকে এটা সেটা দিয়ে এলডিপির অলি, তারপর লেবার পার্টির সাথে মিলিয়ে, মানে জিনিসটা হয়েছে যে বিএনপি ঠেকাও। বিএনপির বাইরে একটা ফ্রন্ট হয়েছে। বিএনপিও দেখেন কোনো জোট করেনি, কিন্তু আগে যেমন 14 দলীয় জোট ভার্সেস 4 দলীয় জোট বা এই ধরনের যে আগে এক সময় ছিল 7 দলীয় জোট বিএনপির নেতৃত্বে, 15 দলীয় জোট ছিল শেখ হাসিনার নেতৃত্বে, জোটে জোটে ফাইট না। বিএনপির সাথে অন্যরা জোট করে বিএনপিকে মোকাবেলা করার চেষ্টা করছে। পুরো পলিটিক্সটা কিন্তু পাল্টে গেছে, চিত্রটা পাল্টে গেছে। এমনকি খুবই ইন্টারেস্টিং পয়েন্ট, আচ্ছা এই যে বিএনপির বিরুদ্ধে যে অন্যরা জোট করলো জামাতকে সামনে রেখে, বিএনপির তারা সবাই মিলে যে যার ফ্রন্ট থেকে নানা রকম বিএনপি এটা করছে ওইটা করছে, বিএনপির অতীতের রাজনীতির ব্যর্থতা, দুর্নীতি, অপশাসনের চিত্রগুলো নিয়ে বারবার বিএনপিকে মানে খাটো করার চেষ্টা করা হচ্ছে। এর বাইরে আরেকটা দল, তারা কোথায়? তাহলে কি আওয়ামী লীগও চলে গেল ওই আদার্সে? না, এটা ইন্টারেস্টিং পয়েন্ট। আওয়ামী লীগ যতটুক খবর পাচ্ছি, আওয়ামী লীগ প্রভাবিত গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, টোটাল ওই বেলটা, ফরিদপুর, তারা সবাই দলে দলে নীরবে আত্মরক্ষার জন্য, জামাতের হাত থেকে বাঁচার জন্য তারা ভোট দিবে ধানের শীষে। চিন্তা করতে পারেন, যেই ধানের শীষ তাদের ছিল একেবারে চির প্রতিদ্বন্দ্বী, চির শত্রু, এখন তারা এটাকেই চরম পরম বন্ধু মনে করছে, আঁকড়ে ধরছে। আঁকড়ে ধরে তারা আলাদা কোনো রাজনৈতিক স্রোত গড়ে তোলেনি, কিন্তু তারা সমর্থন দিচ্ছে বিএনপিকে। এটাও আওয়ামী লীগের এই সমর্থনটা বিএনপি পেত না, কিন্তু একেবারে শেষ সময় এসে তারা কয়েকটা ব্লান্ডার করছে। এক ওসমান হাদিকে ঘিরে তারা আওয়ামী লীগের সমর্থিত বিভিন্ন প্রতিষ্ঠান, নিরপেক্ষ প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালাইছে। এটা একটা ঘটনা ঘটছে। আরেকটা ঘটনা ঘটছে যে ওই হ্যাকড যে আইডি, সেই আইডিতে নারীদের বিষয়ে বক্তব্য। তার বাইরেও ওই যে জামাতের শীর্ষ পদে কোনো নারী কখনো আসতে পারবে না, পুরুষরাই নারীদের পরিচালক, এইসব কথা বলে নারীদের যে অহংকার, আত্মসম্মানে আঘাত করছে। বাংলাদেশে বহু নারী অগণিত তারা সংসার চালায়। খেয়াল করবেন, একটা পুরুষ যখন একটা মহিলাকে ত্যাগ করে, ডিভোর্স দেয় বা চলে যায়, ওই মহিলা শুধু একা সার্ভাইভ করে না, তার পেটের পিঠকোলের সন্তানটাকে নিয়ে এসে যুদ্ধ করে। কল্পনা করতে পারেন? সেই তখন মূল হলো পরিচালক হয়। তাহলে পুরুষরাই পরিচালক, এই যে কথাগুলো, এইটা অনেকে মেনে নিতে পারেনি। আরো এই সমস্ত মানে কথাবার্তা, কোনো এমপি মনোনয়ন না দেয়া, এই বিষয়গুলো তাদের মানে আঘাত এনেছে। তারপরে ওই চট্টগ্রামে যে জিয়াউর রহমানকে সম্মান না দিয়ে কর্নেল অলির নাম বলতেছে, হ্যাঁ, ওই রিভোল্ট, সেই বিদ্রোহ করছে মনে হচ্ছে, সেই ঘোষণা দিছে, এই কথাগুলো সবাই মনে করছে না, এগুলো তো লক্ষণ ভালো না। তারপরে ক্যান্টনমেন্টে ওই আমি তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী, এই যে একজন প্রার্থীর, আমি নামটা ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না, তার যেই কথাবার্তার সিরিজ অক্কর, মনে হচ্ছে ক্ষমতা চলে আসছে, আর্মিকে ডিক্টেট করতেছে। এইগুলো সোশ্যাল মিডিয়াতে যেভাবে প্রচার হয়েছে, এতে কিন্তু ধাক্কা খাচ্ছে নারী তো বটেই, এমনকি তরুণ ভোটাররাও। এই বাড়াবাড়িটা কিন্তু অনেক হয়েছে, অনেক মব সহ্য করছে গত 1-1.5 বছরে, আর তারা মব চায় না। ফলে পরিস্থিতিটা অনেকটা ঘুরে গেছে। এটা যারা বিভিন্ন নির্বাচন নিয়ে এই মুহূর্তে সরব, নানা জনের কথাবার্তার মধ্য দিয়ে এটা পরিষ্কার, এই বার্তাগুলো কিন্তু আসছে। তারপরে অহেতুক ওই যে শত শত বিএনপি নেতা কর্মীকে মামলায় জড়ানো, শেরপুরের একটা হত্যার ঘটনায়, নিহতের ঘটনায় সংঘর্ষ হয়েছে, মারা গেছে, বাস সাথে সাথে যত বিএনপি নেতা কর্মী আছে সবার নামে মামলা। এইগুলো বিএনপির নেতা কর্মীদেরকে উজ্জীবিত করছে। তারা দেখতে চাই আমরা 15 বছর মায়ের খেলাম আওয়ামী লীগের, এখনো মার খেতে থাকবো, সামনেও খাবো, তাই তারা গা ঝাড়া দিয়ে উঠছে। দর্শক বিশ্বাস করেন,
আমি এই গত কয়েকদিনে খবর পেলাম, পাড়া মহল্লায় বিএনপির নেতাকর্মীরা আগে যেভাবে তারা নীরব ছিল, এখন কিন্তু তারা মনে করতেছে যে বাপরে বাপ, আওয়ামী লীগের নেতাকর্মীরা যেমন সমর্থকরা, বিএনপির কর্মী সমর্থকরাও কিন্তু এখন দলে দলে সবাই নেমে গেছে। ফলে নির্বাচনটা অনেকটা অনুকূলে নিয়ে আসছে এবং বিএনপি যে মূল একটা ফ্রন্ট, এইটা প্রমাণ হয়েছে যে বিএনপিকে ঠেকানোর জন্য সবাই একজোট হয়েছে। ফলে বিএনপি যে একটা বড় একটা দল হলেও একটা বড় পরিসরে রাজনীতি করতেছে, এই কারণে তারা আওয়ামী লীগের একটা সাপোর্ট ইতিমধ্যে নিয়ে ফেলছে। তারপরও নির্বাচনটা কিন্তু